Hello, good morning, students. So, already you have seen my activity about the soluble and insoluble substances and the objects which can float or which cannot float, means which will sink in water. So, regarding these topics, activities I have already shown and you have already seen. So, now in that time, means when I was showing those activities, that moment I have told about the Dead Sea. So Dead Sea means lot of salt is mixed with that water of that sea. That's why the density reached at its highest point. So as the density reached at its highest point, means the buoyant force or the upthrust force is maximum. That's why all the objects or even human beings also can easily float on that sea water. So all the oceans and seas have salty water, that you know. The saltiest of all is the Dead Sea, that you have already learned from your book. So how much salty? Just you can imagine like that, 300 grams of salt in 1 liter of water only. 3 grams of salt in 1 liter of water. That you can't imagine how much salty it will be. So would you be able to even taste such salty water? Never. We cannot taste such type of salty water, that you know. It will be very bitter. And interestingly, even if a person does not know how to swim, he or she would not drown in this sea. She or he will float in water very nicely, as if lying down on it. Just he or she is like normally lying down on it. And few more related Dead Sea related informations you will get from my video, means whatever it will be attached with it. So very interesting story. So I hope you will enjoy that video. From there you will get lot of informations. পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে রয়েছে হাজারো বিস্ময়। এই সকল বিস্ময়কর বিষয়ের মাঝে মৃত সাগর বা ডেড সি একটি অন্যতম বিষয়। মৃত সাগর বা ডেড সি এর বৈশিষ্ট্য হচ্ছে এই সাগরের পানিতে কেউ ডুবে না, এমনকি কেউ ডুবতে চাইলেও ডুবতে পারে না। আপনি এখানে শুয়ে শুয়ে বই পড়তে পারবেন, আবার কেউ যদি চায় সেখানে ল্যাপটপ নিয়ে গিয়ে নেটও ব্রাউজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সকল খাল বিল পুকুর নদী সাগরের পানি মানুষসহ পৃথিবীর যে কোনো জিনিসই সহজে ডুবে যায়, কিন্তু ডেড সি এর পানিতে কেন ডুবে না? কী রহস্য রয়েছে এই পানিতে? চলুন জেনে নেওয়া যাক। ডেড সি একটি অতি লবণাক্ত পানি সমৃদ্ধ একটি সাগর। এটি জর্ডানে অবস্থিত। ডেড সি এর পশ্চিমে পশ্চিম তীর ইসরায়েল, পূর্বে জর্ডান, জিভুদির আসল হ্রদের পরে এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার। ডেড সি সমুদ্রতলের পৃষ্ঠ থেকে 420 মিটার বা 1378 ফুট নিচে অবস্থিত। এই সাগরের সর্বোচ্চ দৈর্ঘ্য 700 কিলোমিটার এবং প্রস্থ 18 কিলোমিটার। সাগরের গড় গভীরতা 120 মিটার বা 394 ফুট পর্যন্ত, যার সর্বোচ্চ গভীরতা 330 মিটার বা 1083 ফুট। এই স্থানটি পৃথিবীর সবচেয়ে নিম্নতম স্থান বা স্থলভূমি। বিশ্লেষণ করে দেখা গেছে যে মহাসাগরের পানির সাথে ডেড সির পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর যথেষ্ট পার্থক্য রয়েছে। ডেড সির পানিতে মিশে থাকা লবণে 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম ক্লোরাইড, 50% ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 30% সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এর লবণাক্ততা শতকরা 30 ভাগ বা অন্য সমুদ্রের পানি চাইতে 8.6 গুণ বেশি লবণাক্ত। এর অবস্থান আরবের শুষ্ক অঞ্চলে হওয়ার কারণে হ্রদ থেকে বাষ্পীভবন অর্থাৎ পানি থেকে বাষ্প হওয়া প্রবণতা অনেক বেশি, আর সেখানে বৃষ্টিপাতও নামমাত্র। তাই প্রতিদিনই নদীবাহিত লবণ জমে জমে ডেড সি এর অনুপাত বেড়ে যাচ্ছে। বাড়তে বাড়তে এমন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যে পানির আপেক্ষিক গুরুত্ব মানুষের পুরো শরীরের আপেক্ষিক গুরুত্বের চেয়ে বেশি। ফলে কোনো মানুষই এর পানিতে ঝাঁপ দিলে
সহজে ডুবে না, ভেসে থাকে। বর্তমানে মৃত সাগর অঞ্চলটি চিকিৎসা স্বাস্থ্যের গবেষণা স্থল হয়ে উঠেছে। এর মূল কারণ হিসেবে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি। উচ্চ বায়ুমণ্ডলে চাপ থাকার কারণে এই স্থানটি শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের বেশ উপকারী। চর্মরোগ, সোরিয়াসিস এর জন্য দীর্ঘ সময় সূর্যস্নান বেশ উপকারী। এই অঞ্চলে অতি বেগুনি রশ্মি স্বল্পতা থাকায় সূর্যস্নানে উপযুক্ত পরিবেশ রয়েছে এখানে। ডেড সিতে অতিরিক্ত লবণ থাকার কারণে বাঁচতে পারে না কোনো মাছ বা উদ্ভিদ। এই সাগরে কোনো মাছ বা উদ্ভিদ বাঁচতে পারে না বলে মূলত একে ডেড সি বা মৃত সাগর বলা হয়। এখানে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের অনুসন্ধান পাওয়া যায়। ইসলাম ধর্মে মৃত সাগর সৃষ্টির ইতিহাস রয়েছে। এই স্থানটি এইরকম হওয়ার কারণ হিসেবে আল কুরআনের তথ্য সবচেয়ে বেশি সত্য, সঠিক এবং বিশ্বাসযোগ্য। ইসলাম ধর্মে লূত আলাইহিসসালামের অনুসারীগণদের আবাসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। লূত আলাইহিসসালামের উম্মতগণ এই এলাকায় বসবাস করতেন। তখন এই স্থানটি ছিল মানুষের বসবাস করার জন্য খুবই উপযোগী। তৎকালীন সময়ে লূত আলাইহিসসালামের অনুসারীগণ চরম পাপ কার্যে লিপ্ত হয়। তারা সমকামিতার মতো নির্লজ্জ পাপে মশগুল হয়ে পড়েছিল। সমকামের এই কঠিন পাপ কার্যের কারণে এই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। লূত আলাইহিসসালাম তাদের বারবার নির্লজ্জ পাপ থেকে বিরত থাকার আদেশ করলেও তারা এই পাপ কাজ করতে থাকে। তখন মহান আল্লাহ এই পাপের প্রতিদান স্বরূপ কিছু ফেরেশতা পাঠায় তাদের ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহর আদেশে ফেরেশতারা এসে এই জাতিকে ধ্বংস করার জন্য এই স্থানের ভূমিকে উল্টে দেয়। ফলে পাপিষ্টরা মাটি চাপা পড়ে ধ্বংস হয়ে যায়। মাটি উল্টে দেওয়ার কারণে এই স্থানটি নিচু হয়ে যায়। বর্তমানে বিজ্ঞানীরা অনুসন্ধান করে পেয়েছেন যে বর্তমানে এই স্থানটি পৃথিবীর সবচাইতে নিচু স্থান। আল কুরআনের সূরা রুমে লূত আলাইহিসসালামের এই জাতি ধ্বংসের ঘটনা উল্লেখ করা হয়েছে। বর্তমানে ডেড সি একটি পর্যটন কেন্দ্র। প্রতিদিন বিশ্বের দেশ থেকে শত শত পর্যটক ডেড সি বা মৃত সাগর দর্শন করতে আসে। তারা ডেড সি এর পানিতে নেমে সাঁতার কাটে এবং ডুবে যাওয়ার ব্যর্থ চেষ্টা করে। অনেকে আবার এই পানিতে শুয়ে শুয়ে বইও পড়ে সময় কাটায়। অনেকে বিশ্বাস করে যে এই ডেড সি এর পানিতে রোগ নিরাময়ের উপাদান রয়েছে, সেই জন্য কেউ কেউ ডেড সি এর মাটি পুরো শরীরে মাখায়। সবশেষে বলা যায় ডেড সি এর পানিতে কিছু ডুবে যায় না। এটা মানুষের কাছে অতি বিস্ময়কর ব্যাপার। মানুষ এটা দেখে অবাক হয়। তবে এই ডেড সি থেকে মানুষকে শিক্ষা নেওয়া দরকার, কারণ এখানকার অধিবাসীদের পাপ কর্মের কারণেই ডেড সি এর সৃষ্টি হয়েছে। মানুষ যদি এরকম পাপ কাজ অব্যাহত রাখে তবে এই পাপ কর্মের কারণে আর একটি ডেড সি হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমি এরপরে আরও কিছু নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। ধন্যবাদ। Okay, students, now you will know about the racing between the drops. So another activity in your book, page number 65. So very interesting thing. So Aisha put 2 drops of oil on the lid of a tiffin box. Next to that, C put 2 drops of water and 2 drops of sugar solution. She tilted the lid of the tiffin box. C saw some drops slide down quickly while some were left behind. So why this is happening? So these things happening due to the density of the liquid. If the density of the liquid is very high, at that moment it will stick with that particular surface and then it will come down very slowly. But if the density of the liquid is very less and its stickiness property, that is another name of this property, that is called viscosity, which you will learn in your higher classes about this property of liquid, viscosity or viscous liquid, that is called. So if the density of the liquid is less and its stickiness property means attaching with the or sticking with the surface, it will be less also, then it will come down very fast. Like if you will do the experiment with oil and water and sugar solution, then the density of the water is very less, that we know, so it will come very fast. Then the oil, it will come because
density, though it is very less rather than the oil, rather than the water, oil's density is less, that's why it can float, but it will stick with the surface, that's why it will come slowly. And then sugar solution is higher dense. Along with that, its thickness is more, like whenever sugar will be mixed with water, then it will be sticky, that you know. So like honey, it is very dense, so that's why it will come more and more slowly. So that is the thing, so you have to keep in your mind this thing. So that is the activity regarding the racing of drops. So one more video it will be attached with this topic, so from there you will get to know about this thing very nicely. हम अपनी रोजाना की जिंदगी में देखते हैं कि अलग अलग तरल पदार्थ अलग अलग गति से बहते हैं। ऐसा उनके गाढ़ेपन या पतलेपन के कारण होता है। आइए हम एक साधारण सी एक्टिविटी से देखते हैं कि कौन से तरल पदार्थ गाढ़े हैं और कौन से तरल पदार्थ पतले हैं। इस एक्टिविटी को करने के लिए हमें चाहिए एक प्लेन सरफेस, एक ड्रॉपर, पानी, दूध, वेजिटेबल ऑयल और शहद। सबसे पहले हम कोई भी प्लेन सरफेस लेंगे और इस पे एक एक ड्रॉप चारों तरल पदार्थ की डाल लेंगे। पहले पानी, फिर दूध, फिर वेजिटेबल ऑयल और अंत में शहद। अब हम इस प्लेन सरफेस को उठा के तिरछा करेंगे और देखेंगे कि क्या। अब देखिए कि पानी सबसे तेजी से नीचे चला गया है, उसके बाद दूध तेजी से जा रहा है, वेजिटेबल ऑयल, और सबसे लास्ट में आप देखेंगे कि शहद सबसे लास्ट में रह गया है। इसका कारण है कि शहद सबसे गाढ़ा है, इसलिए वह धीरे धीरे बह रहा है। वेजिटेबल ऑयल उससे कम गाढ़ा है, दूध उससे कम, और पानी सबसे कम गाढ़ा है, यानी कि पानी सबसे अधिक पतला है, इस कारण वह तेजी से बह गया है। तो इस तरह हम वस्तुओं के गाढ़ेपन और पतलेपन का अंदाजा लगा सकते हैं। इस गतिविधि का उपयोग हम अपनी रोजाना की जिंदगी में दूध की शुद्धता पहचानने में करते हैं। अगर दूध शुद्ध है तो वह गाढ़ा होगा और वह धीरे धीरे बहेगा, लेकिन अगर दूध में पानी मिला है तो वह तेजी से बह जाएगा। Now students, this is the last topic from this chapter, that is the Dandi March. So about the Dandi March, this incident took place in 1930, that you know, before India became independent. So you all know India became independent in the year 1947. So before this time, 1947 means 1930, this Dandi March happened. For many years, the British had made a law that did not allow people to make salt themselves. So that time we knew that British government they were ruling in our country, so they were not allowing us or Indian people to make their own salt. So they had also put a heavy tax on the salt. At first they were not allowing the Indian people to make the salt, and then also they were taking a heavy tax on that salt. So actually their means British government at that time they were ruling and they were producing the salt, so they were taking
from us a heavy tax from the salt. By this law, people could not make salt even for use at home also. So, with a heavy amount they have to purchase, Indian people, so they cannot buy or they cannot purchase that salt. So, even they cannot use little bit of salt for their home also. By this law, how can anybody live without salt? Gandhiji said. That's why Gandhiji told, how can anybody live without salt? It is an essential thing that we have to use every day in our life. How can a law not allow us to use freely what nature has given? So this salt we are getting from nature. So why we cannot prepare our own salt? Why we cannot make our own salt? That was the thing Gandhiji told at that time. This is our thing. We have the right to produce our own salt and we will use this. So this way Gandhiji told. So with several other people, Gandhiji and with several other people went on a yatra, that is a long yatra, that is long walk from Ahmedabad to Dandi, seashore in Gujarat. So Dandi, there is a place beside the sea, seashore in Gujarat, to protest against this law. So they were not able to maintain this law. That's why they have started a long journey from Ahmedabad to Gujarat. So this is called actually the Dandi March. So I think all know how we can produce salt or how salt is made. The seawater is collected in a shallow beds dug in the sand. Water is allowed to dry in the sun, and after the water dries, the salt remains on the ground. So whenever the entire seawater, means the water should get evaporated and the salt will remain in that dig. So this way it can be prepared. After that you have to purify that salt in the factories, so or refineries you can say. So that is by this way, and you can add more iodine with that, means iodized salt, that is called ISI mark. Nowadays you will get in the market Tata salt, iodized salt, ISI mark is there also. So this is the thing. So this is the Dandi March. So I hope you all have understand, the students. So next day you will get to know about the more and more things from your next chapter. Up to this today, thank you. Visit again. The long-awaited hour arrived, and he was there. The great march for liberty began. Gandhi started on his 241-mile-long trek from the ashram to Dandi, a village on the sea coast, along with his chosen band of 78 ashram inmates, symbols of the national determination with a strong resolve and undaunted look. As the epic march began, multitudes thundered out their welcome to the revolution and expressed their will to do and die through the cries of Inqilab Zindabad. 61-year-old Gandhi, with his undying faith in the justice of the cause he was pursuing and in the success of the great campaign he had embarked upon, marched at the head of the procession with quick and unfaltering steps. The pilgrim marches onward on his long trek through the seas of humanity to the appointed place where India is first coming to grips with the great British Empire, observed Jawaharlal Nehru. Staff in hand, he goes along the dusty roads of Gujarat, clear-eyed and firm of step, with his faithful band trudging along behind him. Many a journey he has undertaken in the past, many a weary road traversed, but longer than any that have gone before is this last journey of his, and many are the obstacles in his way. But the fire of great resolve is in him, and surpassing love of his countrymen. None that passes him can escape the spell
and men of common clay feel the spark of life. It is a long journey, for the goal is the independence of India and the ending of the exploitation of her millions.